যে পাকস্থলীতে স্ফিংক্টার থাকে কয়টা? দুইটা। একটা হলো কার্ডিয়াক স্ফিংক্টার। কার্ডিয়াক স্ফিংক্টারটা থাকে সবার উপরের দিকে। বাবা সবাই মাইক অফ করে দেন, অন্যদের শুনতে সমস্যা হবে। আচ্ছা, তাহলে পাকস্থলীর উপরের দিকে থাকলো হলো কার্ডিয়াক স্ফিংক্টার, আর নিচের দিকে থাকলো হলো পাইলোরিক স্ফিংক্টার। আর এই পাইলোরিক স্ফিংক্টারের সাথেই আমাদের যে ক্ষুদ্রান্ত বা মানে আমাদের যে নাড়ি ভুঁড়ি বলি যেটাকে আমরা, সেটা সেই অংশটা যুক্ত হয়। এরপর পাকস্থলীর মাংসপেশি তিনটা স্তর বিশিষ্ট। পাকস্থলীর মাংসপেশি সাধারণত তিনটা স্তর বিশিষ্ট হয়। একটা হচ্ছে বাহিরের স্তর বা লম্বালম্বি লঙ্গিচিডিউনাল স্তর, মাঝখানের স্তর আড়াআড়ি স্তর বা সার্কুলার স্তর, আর ভিতরের স্তর হলো লম্বালম্বি লঙ্গিচিডিউনাল। মানে বাইরে এবং ভিতরে দুইটাই হলো লঙ্গিচিডিউনাল বা লম্বালম্বি স্তর, আর হলো মাঝখানেরটা আড়াআড়ি বা সার্কুলার স্তর। এই যে এখানে হলো বাইরের দুইটা অংশ, এটা হলো লম্বালম্বি অংশ লঙ্গিচিডিউনাল, আর ভিতরে এই যে এই অংশটাকে বলা হয় সার্কুলার। যাই হোক, সাদিয়া স্যার হ্যালো, সবাই মাইকগুলো মিউট করে দেই, নাহলে অন্য আরেকজন কথা শুনতে পাবে না। স্যার একটা প্রশ্ন করতে আসলাম। সাদিয়া লাইভে আছে। বলেন, প্রশ্ন বলেন। স্যার ওই যে আলসার, স্যার আমি তো জানি স্যার আলসার তো আমরা দুই প্রকার নাকি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। আলসার আলসারটা হলো দুই দুই প্রকার, প্রকার, একটা হলো গ্যাস্ট্রিক আলসার আর একটা হলো ডিওডেনাল আলসার। ওই যে ডিও যেমন আলসারটা বা কোন জায়গাতে হয় বা কেমন এই জিনিসটা স্যার আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বলবো। ঠিক আছে, সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি, তো সুন্দর জিনিস জানেন যে আলসার বলা হয় সাধারণত দুই গ্যাস্ট্রিক প্রকার, আলসার আর ডিওডেনাল। ডিওডেনাল আলসার। জি আমাদের পাকস্থলীর নিচের অংশটাই হলো ডিওডেনাম। এই যে এটা যদি বললি পাকস্থলী, গ্যাস্ট্রিক পাকস্থলীকে বলা হয় গ্যাস্ট্রিক। হ্যাঁ, জি জি, গ্যাস্ট্রিয়াম বা পাকস্থলী। আর পাকস্থলীর নিচে থেকে শুরু হয় এই যে ডিওডেনাম। দেখেন এই যে মানে এটাকে স্যার পাকস্থলীর নিচে মানে পাইলোরিক। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে আনসার হলো দুই ধরনের, আমি জিনিসটা আপনাকে আরো সহজভাবে বলি, দেখাচ্ছি। এই যে আলসার হলো, এই যে দেখেন, এটা কিন্তু আমাদের স্টোমাক বা পাকস্থলীর ভিতরের অংশ দেখাচ্ছি আমি। এই যে এইখানে যেটা দেখা যাচ্ছে, তো আলসার বা পেপটিক আলসার ডিজিজ, পিইউডি বলা হয় এটাকে ইংলিশে, পেপটিক আলসার ডিজিজ। আলসার মানে কি? আলসার মানে হলো ক্ষত। আলসার মানে ক্ষত। আপনার স্কিনে, আলসার মানে কত? আপনার স্কিনে যদি কোথাও একটা আঁচল লাগে বা একটু চামড়া উঠে যায়, এখানে যে একটা গর্তের মতো তৈরি হবে, সেটা বলা হয় সাধারণত আলসার। তো আমরা আমাদের যখন আমাদের অনেকেরই গ্যাস্ট্রিকের সমস্যা হয় বলি আমরা, আসলে এখানে হয় কি যে আমাদের পাকস্থলীর যে গা, মানে হচ্ছে পাকস্থলীর যে ভিতরের অংশটা, এই যে এই অংশগুলা, এগুলার মধ্যে যখন আমাদের পেটে থাকে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো, এই অ্যাসিডটা খুবই মানে মারাত্মক একটা অ্যাসিড। এই অ্যাসিডটা যদি আমাদের ত্বকে কোথাও পড়ে, সেই ত্বকটা পুড়ে যাবে সাথে সাথে। সাধারণত আমাদের বা কারো হলো লাইটটা অন, বলি আপনি শুনেন আগে, এরপর প্রশ্ন করার সময় অন করবেন, তাহলে সবাই কথাগুলো ক্লিয়ার ভাবে শুনতে পারবে। সাধারণত আমাদের সাধারণত যে আমাদের বাসা বাড়ির যে আইপিএস ব্যবহার করা হয় বা ইয়াতে, সেটার মধ্যে একটা অ্যাসিড থাকে ব্যাটারির মধ্যে, সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা খুবই তীব্র একটা অ্যাসিড, এটা যদি আমাদের স্কিনে পড়ে, স্কিন সাথে সাথে পুড়ে যাবে। তো সেরকমই একটা অ্যাসিড আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl আমাদের এই পাকস্থলীর মধ্যে থাকে। আমরা যখন খাবার খাই,
তখন সাধারণত পাকস্থলীর গায়ে এক ধরনের গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে, যেটা আমি বললাম তখন যে আমাদের পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি মিলে আমাদের এই পরিপাক তন্ত্রটা গঠিত হয়। তো এই পরিপাক নালীর গায়ে যে গ্ল্যান্ড থাকে সেখান থেকে এই সেল গুলা তৈরি হয়। কিন্তু কোনো কারণে যদি আমার এই HCl টা বেশি তৈরি হয়, মনে করেন সাধারণত নিয়ম হলো যে আমি যখন খাওয়ার পরে পাকস্থলী থেকে এই HCl ইয়াটা এই অ্যাসিডটা নির্গত হবে। কিন্তু কোনো কারণে যদি আমার পেটের ফাংশনের ডিস্টার্ব হয়, তখন দেখা যায় যে এই HCl টা সবসময় নির্গত হয় এবং আমাদের পেটের যে গায়ে এরকম ছোট ছোট ক্ষত তৈরি করে, এই যে এরকম ছোট ছোট ক্ষত তৈরি করে, এই যে পেটের গায়ে এরকম ছোট ছোট ক্ষত তৈরি করে। সবাই দেখেন এখানে এই যে ছোট ছোট ক্ষতগুলা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় সাধারণত আলসার। এবং এই আলসারটা সাধারণত দুই জায়গায় হয়। এই আমি যেটা বললাম যে পাকস্থলীকে বলা হয় গ্যাস্ট্রিয়াম, বলা হয় গ্যাস্ট্রিয়াম। এই পাকস্থলীতে যখন এই আলসারটা হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আর এই যে পাকস্থলীর নিচের অংশ যেটা, এটাকে বলা হয় ডিওডেনাম। থেকে বের হয়ে যায় ক্ষুদ্রান্ত এবং ক্ষুদ্রান্তের তিনটা অংশ, এটার মধ্যে ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। তো এই ডিওডেনাম যে অংশটা, এটা হলো আমাদের পাকস্থলী থেকে বের হয়ে যায়। মানে পাকস্থলী হলো একটা খাদ্যের রিজার্ভার, মানে খাদ্যটা এখানে জমা হয়। এরপরে খাদ্যটা যে লাইন দিয়ে বের হয়ে আমাদের পায়খানা রাস্তার দিকে যায় সেটাকে বলে ক্ষুদ্রান্ত, আর ক্ষুদ্রান্তেরই একটা প্রথম অংশটাকে বলা হয় ডিওডেনাম। আর এই আলসার গুলা যখন সাধারণত এই ক্ষুদ্রান্তে হয় সেটাকে বলা হয় হয়েছে ডিওডেনাল আলসার। মানে হলো যে এই আলসার বা এই ক্ষতটা তৈরি হয়েছে ডিওডেনাম, পাকস্থলীতে না। পাকস্থলীতে হইলে সেটাকে আমরা বলতাম গ্যাস্ট্রিক আলসার, আর পাকস্থলীর নিচে যদি হয় সেটাকে বলা হয় ডিওডেনাল আলসার। এবং দুইটা গ্যাস্ট্রিক আলসারে সাধারণত খাবার খেলে যখন HCl নির্গত হওয়া শুরু করে তখন পেটে ব্যথা হয়। খাবার খেলে পেটে ব্যথা হয়, আর এই ডিওডেনাল আলসারে খালি পেটে পেটের ব্যথা হয়। মানে দেখে আপনাকে বুঝতে হবে যে এটা গ্যাস্ট্রিক আলসার নাকি ডিওডেনাল আলসার। তার মানে সহজভাবে বললাম যে আমি মনে করেন খাবার খাওয়ার পরে যদি আমার পেট ব্যথা করে, অনেকে বলে যে আমার সমস্যা, খাবার খাইলে বুকে জ্বালা পোড়া শুরু করে, পেটে ব্যথা করে, তাহলে সেটা বুঝতে হবে যে আমার এটা হলো গ্যাস্ট্রিক আলসারের দিকে যাচ্ছে। আবার যদি কেউ বলে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে আগে থেকে এবং যখন পেটে খুব ব্যথা করে, তাহলে তখন আপনি জিজ্ঞেস করবেন ব্যথাটা কখন হয়, মানে খালি পেটে হয় নাকি ভরা পেটে হয়। তখন সে যদি বলে যে না আমি যখন খালি পেটে থাকি ক্ষুধা লাগে তখন এই জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তাইলে বুঝতে হবে যে এটা হলো ডিওডেনাল আলসার। আর যদি এরকম বলে যে আমি খাবার পরে সাধারণত বা ভাজা পোড়া বা নর্মাল খাবার খাওয়ার পরে যদি ব্যথা হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আমাদের প্রশ্নটা করছিলেন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি যে গ্যাস্ট্রিক আলসার আর ডিওপেন আলসার কি মানে ইয়ান্ডোস্কোপি কি দুয়াটা কি ইয়ান্ডোস্কোপির মাধ্যমে ধরা পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপনি হলো যখন আপনি কনফিউজ থাকবেন যে এটা কি গ্যাস্ট্রিক আলসার না ডিওডেনাল আলসার না কি, মানে একজন পেশেন্ট যদি আপনাকে এসে বলে যে আমার পেটে ব্যথা করে এবং আপনি বললেন যে খাওয়ার পরে করে না খাওয়ার আগে করে, হ্যাঁ, তার মাধ্যমে মোটামুটি আপনি একটা ধারণা করলেন যে হয়তো বা গ্যাস্ট্রিক আলসার হবে বা ডিওডেনাল আলসার হবে। এবং এটা কনফার্ম করার জন্য যে পরীক্ষাটা সেটাকে বলা হয় ডিওডেনাল, সেটাকে বলা হয় এন্ডোস্কোপি। ইয়ান্ডোস্কোপি। আর স্যার মাধ্যমে সাধারণত এন্ডোস্কোপি মানে কি, এন্ডোস্কোপি মানে এন্ডো মানে ভিতরে, আর স্কোপি মানে ক্যামেরা দিয়ে দেখা। তো দেখা সাধারণত করে কি আমরা মুখে হা করায় এরপরে পেশেন্টকে শোয়ানোর পর মুখের মধ্যে একটা তেল দেই কিছুটা অবশ করার জন্য। এরপর একটা ক্যামেরা দিয়ে পাকস্থলীর ভিতরে এই যে একটা ক্যামেরা ঢুকাই, মুখ থেকে পাকস্থলীর ভিতরে একটা ক্যামেরা ঢুকাই, ক্যামেরাটা এসে পৌঁছায় হলো আমাদের পাকস্থলীতে। এবং পাকস্থলীর যে গায়ের যে অংশটা সেটাকে আমরা ভিজিবল করি বা দেখি, এটাকে বলা হয় হচ্ছে আপনাকে এন্ডোস্কোপিটা কেমন এটা দেখে। ইয়ান্ডোস্কোপি স্যার আমি কয়েক মাস আগে করেছিলাম নিজে, এখানে বলতেছি। আপনার কি এই গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে? গ্যাস্ট্রিক আলসার হালকা একটু কত হয়েছে আর কি,
তারপর আগ দেখি চেষ্টা করছি আমি বুঝলা? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন গ্যাস্ট্রিক এটা করে কিভাবে, এই যে পরীক্ষাটা করে হচ্ছে এইভাবে। এই যে প্রথমে পেশেন্টকে শোয়ানো হয়, শোয়ানোর পরে এই যে মুখ দিয়ে একটা, সবাই দেখতে পাচ্ছেন, দেখছি। এই যে মুখ দিয়ে একটা ক্যামেরা ঢোকানো হয়। এই যে এই ক্যামেরাটা ঢোকানো হয়, ঢোকানোর পর এটা পাকস্থলীতে যায়। পাকস্থলীতে যাওয়ার পর আবার এই যে একটা এখানে মনিটর থাকে, হ্যাঁ, মনিটরে বা ক্যামেরা দিয়ে ডাক্তার দেখে যে পেটের ভিতরে কি অবস্থা। এই পদ্ধতিটাকেই বলা হয় এন্ডোস্কোপি। আর স্যার ওই যে গ্যাস আলসার, তো গ্যাস্ট্রিক আর ডিওজেনাম আলসার কি? গ্যাস্ট্রিক আর ডিওডেনাল আলসার, ডিওডেনাল, আমার সাথে বলেন ডিওডেনাম। ডিওডেনাম থেকে আসতে হলো ডিওডেনাল আলসার, ডিওডেনাম। ঠিক আছে, ডিওজেনাম আছে। ওষুধ কি স্যার 2000 কি একই নাকি ভিন্ন আছে? হ্যাঁ মোটামুটি কাছাকাছি, খুব একটা ভিন্নতা নেই, ওষুধ একই। কিন্তু আপনারা বুঝতে হবে যে মানে আলসারটা কতটুকু, মানে বুঝছি। এটা কি অল্পর মধ্যে দিয়ে ওষুধ দিয়ে ছেড়ে যাবে, নাকি এটার জন্য কোনো সার্জারি করতে হবে, এটা বোঝার জন্য সাধারণত এই যে এন্ডোস্কোপিটা করা হয়। আর আলসার তো স্যার ওষুধের মধ্যে সমাধান, এর মধ্যে তো কোনো মানে ইয়া নাই, অপারেশন নাই। এমনিতে ওরকম অপারেশন নাই, কিন্তু এখানে ঘটনা আছে যে আলসারটা শুধুমাত্র যে ক্ষতটা হয়, এটা অনেক সময় মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়, হ্যাঁ, নাকি খাবারের গোলমালের কারণে হয়, এটা বোঝার জন্য এন্ডোস্কোপি করা হয়। এবং এন্ডোস্কোপির সাথে কিছু ব্লাডের পরীক্ষা আছে, এইচ পাইলোরি পরীক্ষা বলে সেটা। তো এই পরীক্ষাগুলো করলে বোঝা যায় যে এই সমস্যাটা আসলে কোথা থেকে হচ্ছে। আর সাধারণত ওষুধ দিয়ে এটা সেরে দেয়। পেশেন্টকে এভাবে এইভাবে বাম কাতে শোয়ায়ে এই যে এই একটা নল ঢুকায় এই যে এই পরীক্ষাটা করা হয়। স্যার আচ্ছা, আলসারটা স্যার ওই যে তোমার ইয়ের মধ্যে ধরা পড়ে নাকি স্যার? ওই যে আলট্রাসোনোগ্রাফ করলে ধরা পড়ে নাকি? আলট্রাসাউন্ডে আসলে এটা সবসময় বোঝা যায় না। আলট্রাতে সাধারণত দেখা যায় যে আপনার পেটে কি পরিমাণ গ্যাস আছে কিনা, বা আলট্রাতে একটা ধারণা পাওয়া যায় যে আলসার আছে কিনা। কিন্তু আপনার কনফার্ম হতে গেলে মানে আলট্রা তো হলো একটা, মানে আপনার বাহির থেকে একটা দেখায় যে কি অবস্থা। সাধারণত আবার আরেকটা পরীক্ষা আছে যে বেরিয়াম এক্স বেরিয়াম মিল এক্সরে বলে এটা, যে এক ধরনের একটা খাবার খাওয়াই দেয় মুখে, এরপর একটা এক্সরে করে। এটা দিয়েও সাধারণত এই আলসারটা বোঝা যায়, কিন্তু সবচেয়ে ভালো বোঝা যায় এই যে এই এন্ডোস্কোপির মাধ্যমে। জি স্যার, জি। কারণ আমি প্রথমে স্যার 3বার আলট্রাসোনো করছি, আলট্রাসোনো করার পরে কিছু বোঝা যায় না, তো আমারও ডাক্তার বলে না যে আছে মানে নিজের ইচ্ছে স্যার একটা এন্ডোস্কোপি করতে স্যার, মানে নিজের মনের ইচ্ছা আর কি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। এন্ডোস্কোপি করতে কি কষ্ট হয়েছিল? কষ্ট বলতে জান স্যার, ওই যে বমির ভাব থাকে তারও তো কষ্ট হয়, যার কোনো বমির কষ্ট, কোনো হ্যাঁ প্রবলেম না থাকে তার কোনো কষ্ট না। হ্যাঁ, এটা এরকমই। তো ভর্তি আছে। প্রথমে করতে করতে গেলে অনেকের মানে বমি বমি ভাব হয়, গ্যাগ রিফ্লেক্স হয়, যার কারণে একটু সমস্যা হয়। সমস্যা হয় এসবের সমস্যা। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। ওই আপনার পেপটিক আলসার ডিজিজের এই পড়া আমরা সামনে আছে, সামনে আমরা পড়াবো। আপনি আচ্ছা তো জিজ্ঞেস করবেন তাই বলে দিলাম। আচ্ছা। আচ্ছা, তাহলে এই যে তাহলে পাকস্থলীর নালী এগুলো গেল। আচ্ছা, এখন আসি যে পাকস্থলীর কাজ কি। পাকস্থলীর কাজ হলো, এটা হলো সাময়িকভাবে খাদ্য জমা রাখে, যেটা বললাম যে এটা একটা রিজার্ভার হিসেবে কাজ করে, সাময়িকভাবে খাদ্য জমা রাখে। আচ্ছা, এরপর হলো রোগ জীবাণু ধ্বংস করে। পাকস্থলীতে যেটা বললাম যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো, এটা খুবই একটা মানে মারাত্মক একটা তীব্র অ্যাসিড। এটা হলো আমাদের স্কিনে যদি পড়ে সেটা পুড়ে যাবে, কিন্তু পাকস্থলীর একটা ধারণ ক্ষমতা থাকে, যার কারণে পাকস্থলীতে এটা কিছু হয় না। তো এবং এটার কাজ হলো আমাদের পেটে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু যেগুলা ঢুকে, আমরা মুখ দিয়ে খাই, একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এটা সেই রোগ জীবাণুগুলাকে ধ্বংস করে। যার কারণে দেখবেন যে একই খাবার খেলে আপনার যদি মনে করেন বাইরে থেকে, সাধারণত আমরা জানি যে আমাদের রাস্তায় যে খোলা খাবার বা এই যে ঝালমুড়ি ফুচকা, এই খাবারগুলা খাওয়া ঠিক না, এটা আমরা বলি। কারণ কি, দেখা যায় যে এখানে ওপেনলি বিভিন্ন ধরনের জীবাণু, এরপরে কৃমি, ভাইরাস ব্যাকটেরিয়া, এই খাবারগুলো এখানে থাকে, কারণ এগুলা বানানোর সময় ঠিক মতো হাত ধোয়া হয় না। তো একই খাবার দেখবেন একসাথে খাওয়ার পর দেখবেন যে আপনার সমস্যা হয়েছে বা আপনার ফ্রেন্ডের সমস্যা হয় নাই, এরকম হয়। কারণ কি, যে আমাদের
সবার পেটেরই একটা ধারণ ক্ষমতা থাকে যে এতটুকু পর্যন্ত জীবাণু সে ধ্বংস করতে পারবে, কিন্তু এর বেশি যখন হয়ে যায় তখনই আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো সেটাই যে রোগ জীবাণু ধ্বংস করা, এটার একটা কাজ। খাদ্য বস্তুকে হজমে সহায়তা করা, হজমে কাজ করে। আর ভিটামিন বি 12 শোষণে কাজ করে। ভিটামিন বি 12 একটা গুরুত্বপূর্ণ ভিটামিন। সাধারণত এটার অভাবে আমাদের বডিতে অ্যানিমিয়া হয়ে থাকে, মানে রক্ত শূন্যতা দেখা দেয়। তো এই ভিটামিন বি 12টা শোষণ হয় হলো আমাদের পাকস্থলীতে। তাহলে খাদ্যবস্তু জমা রাখা কাজ, জীবাণু ধ্বংস করে, আর খাদ্য হজমে সহায়তা করে, আর ভিটামিন বি 12 শোষণে সহায়তা করে। মানে আমরা ভিটামিন বি 12 খাওয়ার পরে পাকস্থলী দিয়ে এই খাবারটা হজম হয়। এই যে দেখেন, এই যে এইসব মানে আমাদের অন্ননালী থেকে খাবারটা আসতেছে পাকস্থলীতে, পাকস্থলীতে খাবারটা জমা হচ্ছে। জমা হওয়ার পরে আমাদের পাকস্থলীটা একটা মাসেল বা মাংসপেশি, সেটা এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, এবং সংকোচন প্রসারণ হয়ে এই যে এখানে পাইলোরিক যে স্ফিংটারটা, এই যে এখানে পাইলোরিক যে স্ফিংটার, এটার মাধ্যমে ডিওডেনামে চলে যাচ্ছে। ডিওডেনাম হয়ে জেজুনাম, আইলিয়াম, এরপরে লার্জ ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত হয়ে বৃহদান্ত হয়ে এরপরে মলদার হয়ে পায়খানার মাধ্যমে বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে খাবারটা যাওয়ার পদ্ধতি। এবং পাকস্থলীর গায়ে এরকম বিভিন্ন ধরনের এই যে উঁচা উঁচা দাগ দাগ খাঁজ থাকে, যার কারণে খাবারগুলা পাকস্থলী যখন সংকোচন হয়, প্রসারণ হয়, খাবারগুলো আরো হজমে সহায়তা করে। আচ্ছা, ক্ষুদ্রান্ত। আচ্ছা, এখন আমরা ক্ষুদ্রান্তে যাবো না, এরপরে আমরা আজান দিচ্ছে একটু। আচ্ছা, আজান হচ্ছে, একটু 1 মিনিট আমরা একটু চুপ থাকি। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আসি যে কতদিন আমরা সাধারণত পড়েছিলাম যে উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপের পর আজকে আমরা বলবো হলো নিম্ন রক্তচাপ। নিম্ন রক্তচাপ কাকে বলে? যে আমরা নিম্ন রক্তচাপ কাকে বলে, যে রোগ পরিস্থিতি। রক্তচাপ বা প্রেসার যখন নরমালের চেয়ে কমে যায় তখন তাকে আমরা লো প্রেসার বা নিম্ন রক্তচাপ বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির নরমাল রক্তচাপ আমরা বলছিলাম যে 120/80। এখানে এরপরে আবার বলে দিছিলাম যে একটা রেঞ্জে মনে রাখার কথা, যে উপরেরটা 100 থেকে 140 আর নিচেরটা যদি 70 থেকে 90 এরকম হয়, এর মধ্যে থাকে, তাহলে হলো সেটাকে আমরা নিম্ন নর্মাল ব্লাড প্রেসার বলবো। আর তাহলে নিম্ন রক্তচাপ কখন বলবো? যখন হলো 120। এটা হলো আমরা সাধারণত মানে জেনারেল ভাবে এটা মনে রাখার জন্য সহজ ভাবে বলি, কিন্তু নিম্ন রক্তচাপ তখনই বলবো যখন এই নিচের উপরের যে রক্তচাপটা সেটা 100 নিচে নেমে যাবে, এবং নিচেরটা যদি 70-এর নিচে নেমে যায় সেটাকে বলা হয় লো ব্লাড প্রেসার। সাধারণত মহিলাদের বা মেয়েদের এই উচ্চ রক্তচাপে নিম্ন রক্তচাপের সমস্যাটা বেশি থাকে, কারণ দেখা যায় তাদের রক্তের ঘাটতি থাকে, এবং নিয়মিত যখন মাসিক হয় এর শরীর থেকে এটা অনেক সময় মানে অনেক বেশি পরিমাণে রক্তক্ষরণ হয়ে যায়, যার কারণে তাদের অ্যানিমিয়া ডেভেলপ করে, এবং অ্যানিমিয়া থেকে নিম্ন রক্তচাপ তৈরি হয়। আমরা জানি যে পড়েছিলাম যে আমাদের ধমনী গাত্র বা মানে আমাদের যে রক্তনালীগুলো, এটার গায়ে আমাদের যে রক্তটা যে প্রেসারটা ক্রিয়েট করে সেটাকে বলা হয় নিম্ন রক্তচাপ, সেটাকে বলা হয় রক্তচাপ। আর এই রক্তচাপটা যখন কমে যাবে 100 এবং নিচেরটা 70 এর নিচে নেমে যাবে, 100/70 এর নিচে নেমে যাবে, সেটাকে বলবো আমরা নিম্ন রক্তচাপ। তাহলে হলো যে রোগের কারণ কি? রোগের কারণ হলো রক্ত শূন্যতা, রক্তক্ষরণ।
রক্ত শূন্যতা বা রক্তক্ষরণ, যেটা বললাম যে রক্ত শূন্যতার কারণে হতে পারে, রক্তক্ষরণের কারণে। রক্তক্ষরণ বলতে কি, এই যে কারণ যেরকম বললেন যে পেপটিক আলসার যদি থাকে, তাহলে দেখা যায় যে তার পেটে যে ঘাটা হয়, সেই ঘা দিয়ে অনেক সময় রক্ত আসে, এটা হলো এক প্রকার রক্তক্ষরণ। তখন দেখা যায় যে তার শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করে। বা রক্ত শূন্যতার একটা কারণ হলো এই রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ আরো কিভাবে হতে পারে, যে আপনি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা কোনো একটা ট্রমার কারণে শরীর থেকে যদি রক্ত কমে যায়, তখন সেই ক্ষেত্রে আবার এই নিম্ন রক্তচাপটা ডেভেলপ করতে পারে। এছাড়া যদি আমরা পানি কম খাই, পানি শূন্যতা বা ডায়রিয়া বা কলেরা, পানি শূন্যতা ডায়রিয়া এই ক্ষেত্রে সাধারণত এই নিম্ন রক্তচাপটা হতে পারে। কারণ কি, পানি শূন্যতায় আমাদের রক্তে পানির পরিমাণ কমে যায়, এবং ডায়রিয়ায় যখন আমরা বারবার বাথরুমে যাই, টয়লেটে যাই, আমাদের মলের মাধ্যমে বিপুল পরিমাণ পানি বডি থেকে বের হয়ে যায়, যার কারণে রক্ত শূন্যতা তৈরি হতে পারে। আচ্ছা, রোগের কারণ কি, রোগের লক্ষণ। রোগের লক্ষণ হলো দুর্বল লাগবে, মাথা ঘোরাবে, দুর্বল লাগা, মাথা ঘোরানো, ঘাড় ব্যথা, বুক ধড়ফড় করা, বুক ব্যথা করা। আর হলো চোখে অন্ধকার দেখা, চোখে অন্ধকার দেখবে, আর শরীরে কাঁপুনি দিবে, রক্ত শূন্যতা এবং ফ্যাকাশে। তাই মানে বডিতে তাকাইলে দেখা যাবে যে আপনার চোখের নিচে, আমরা ভাইটাস পড়ার সময় পড়ছিলাম যে চোখে বা চোখের নিচে, যে নিচে তাকালে আমরা দেখি চোখকে আমরা এইভাবে সাধারণত বড় করে দুই দিকে দেখি যে কেমন কালার। এটা যদি লালচে থাকে তাহলে বোঝা যাবে যে তার শরীরে ঠিক পরিমাণ রক্ত আছে। কিন্তু সেটা যদি লালচে কমে যায়, লালচে ভাবটা, তাহলে সেখানে আমরা একটা সন্দেহ করি যে, বা সাদা হয়ে যায়, সেটাকে আমরা বলি যে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। ঠিক একইভাবে আমাদের জিহ্বার যে উপরের অংশ, এখানে সাধারণত দেখা হয়, অ্যানিমিয়া দেখা হয়। এছাড়া হলো আমাদের হাতে, পায়ে, শরীরে তাকাইলেও যদি ফ্যাকাশে রং ধারণ করে, নীলচে বর্ণ ধারণ করে, তাহলে বুঝতে হবে, বা সাদা হয়ে যায় শরীর, সেই ক্ষেত্রে বুঝতে হবে রক্ত শূন্যতার একটা লক্ষণ, সেখান থেকে নিম্ন রক্তচাপ হতে পারে। এছাড়া শরীর দুর্বল লাগবে, দেখা যায় সবসময় শরীরে দুর্বলতা লাগে, সবসময় বলে শরীর ভালো লাগে না, শরীর খারাপ লাগে, ঘাড় ব্যথা করতে পারে, মাথা ব্যথা করতে পারে, মাথা ঘোরায়, শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, চোখে অন্ধকার দেখা, এই সমস্যাগুলো হতে পারে। তাহলে আমি এই যে নিম্ন রক্তচাপে সাধারণত কোন পরীক্ষাটা করি, আমি নিম্ন রক্তচাপে ব্লাড প্রেশারটা মাপবো, ব্লাড প্রেশার মাপার পরে আমরা হিমোগ্লোবিনটা দেখবো। হিমোগ্লোবিনটা আমরা কেমন দেখতে পারবো, একটা সিবিসি যদি করি পরীক্ষা, রক্তের পরীক্ষা, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, সেখানে আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা হিমোগ্লোবিনের পরিমাণ সাধারণত কম দেখব। তাহলে অ্যানিমিয়া ট্রিটমেন্ট, অ্যানিমিয়া ট্রিটমেন্ট কি, অ্যানিমিয়া ট্রিটমেন্ট হলো ইয়া আমরা পড়ছিলাম যে ট্রিটমেন্ট কি, ওই যে লো ব্লাড প্রেসারের ট্রিটমেন্ট কি, খাবার স্যালাইন, ওর স্যালাইন, ওআরএস খেতে হবে, এবং শিরাপথে স্যালাইন দিতে হবে, অথবা শিরাপথে স্যালাইন দিতে হবে। তার মানে যদি সাধারণত ব্লাড প্রেসার লো হয়, সেই সময় আপনি পেশেন্টকে বলবেন যে একটা বা দুইটা করে স্যালাইন প্রতিদিন 2 বেলা করে খেতে। সেটা হলো যে একটা ওর স্যালাইন এম, সেটা হাফ লিটার পানির মধ্যে গুলিয়ে সকালে একটা খাবে, রাতে একটা খাবে। এবং অবশ্যই এটা কনফার্ম করে বলে দিতে হবে, বুঝায় বলে দিতে হবে যে অবশ্যই স্যালাইন, একটা স্যালাইন হাফ লিটারের বেশি পানিতে বা কম পানিতে গোলানো যাবে না, এবং একটা স্যালাইন 6 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করতে হবে। তো দিনের মধ্যে দেখা যায় 2টা বা 3টা, যাদের ব্লাড প্রেশার কম থাকে সে এটা খেতে পারে। আর আসসালামু যদি দেখা আলাইকুম যায় যে তার স্যালাইন, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটা প্রশ্ন করতাম যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। স্যার, আমি মানে কিডনি টেস্ট করানোর জন্য আর মানে ডায়াবেটিস টেস্ট করানোর জন্য 4 মাস আগে রক্ত পরীক্ষা করছিলাম। তো ডান হাতের উপরের দিকে যে রগ আছে, ওই রগ থেকে আমার রক্ত নিয়েছিল। তো যখন রক্ত নিয়েছিল, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমার হাতের উপরের দিকে রক্ত নিলেন, আমার কবজিতে ওই রগে হচ্ছে খুবই ব্যথা হচ্ছে, এইটা কেন? তো বলতেছে যে ঠিক হয়ে যাবে। স্যার, 4 মাস পর আমি মানে হাত নড়াতে পারি না, আমার হাতের ভিতরে ঝিনঝিনি করে, ওই রগটার ভিতর প্রচন্ড পরিমাণে ব্যথা করে। স্যার, আমার করণীয় কি? করণীয় হলো 4 মাস হয়ে গেছে, এখনো ওই জায়গায় ব্যথা হচ্ছে, হ্যাঁ স্যার। মানে যেই জায়গাটা ইনজেকশন পুশ করেছিল সেইখানে না? স্যার, হ্যাঁ স্যার, যে জায়গাতে ইনজেকশন পুশ করছিল ওইখান থেকে হাতের কবজি পর্যন্ত যে রগটা আছে, এই রগটা টেনে ধরে ব্যথা হয়, ভিতরে হ্যাঁ, জ্বালা পুরোটাই যন্ত্রণা। ব্যথা। ও আচ্ছা,
তো এটা হলো সেই তখন মানে যখন আপনি ব্লাড কালেক্ট করেছিল সেই তখন থেকে এখন পর্যন্ত ব্যথা হচ্ছে? স্যার তখন থেকে 10-12 দিনের মতো ব্যথা ছিল, তারপরে ছিল না, এই 3 দিন থেকে আবার ওটা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, আমি হাত নড়াতে পারতেছি না, মানে হাত সব সময় নিচু করে রাখতে হচ্ছে, মানে ওই হাতে মনে হচ্ছে কোনো বল শক্তিই নাই। আচ্ছা, মানে ব্যথা কমে গেছিল কিন্তু এখন আমার ব্যথা হচ্ছে। কতদিন কম হ্যাঁ ছিল? হ্যাঁ স্যার। এটা কতদিন কম ছিল ব্যথা? এটা প্রায় মাস তিনেকের একটু বেশি কম ছিল, মানে 3 মাস বা 3.5 মাস পর আবার এই ব্যথাটা শুরু হয়ে গেছে। স্বাভাবিক ছিল? হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, এখন এখানে দুইটা, আচ্ছা ওই যখন ব্লাড কালেক্ট করেছে সেই জায়গাটা কি কালো হয়ে গেছিল, এরকম কিছু হয়েছিল? না স্যার, ওই রকম কিছু হয়েছিল না, একটু ফুলে ওরকম উঠছে, হয়নি। আচ্ছা, ফুলে গেছিল। ফুলে উঠছিল। আচ্ছা, আমি বলি যেটা হয়েছে, আশা মনে হচ্ছে যে কথা শুনে যে আপনার যখন ব্লাডটা কালেক্ট করার সময় হয়তো বা ডাবল প্রিক করার কারণে উম, ওই আমাদের যে রক্তনালী আছে সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে, সেখানে রক্তক্ষরণ হওয়ার কারণে ওই জায়গাটা ফুলে উঠতে পারে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হতে পারে যেটা আপনি ব্যথার কথা বলতেছেন, যে ওই সুইটা দেওয়ার সময় হয়তোবা এমন কোন অ্যাঙ্গেলে দেওয়া হয়েছে যার কারণে আমাদের হাতে কিছু নার্ভ থাকে, তো সেই নার্ভটা যদি কোনো কারণে ইনজুরি হয়, নার্ভে খোঁচা লাগে, সেক্ষেত্রে ব্যথাটা হতে পারে। তো এই দুইটা কারণে হতে পারে। তবে সাধারণত এইটা ব্যথা হলেও কমে যাওয়ার কথা, যেহেতু কমে গেছিল তো আবার এখন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি হলো যে আপনার নিকটস্থ একজন এমবিবিএস ডাক্তার বা একজন মেডিসিনের ডাক্তারের সাথে কথা যোগাযোগ করতে পারেন যে এর জন্য এমন হচ্ছে, তাহলে ডাক্তার আপনাকে দেখে কোনো যদি ওষুধ প্রেসক্রাইব করার থাকে সেটা আপনাকে করবে। আসলে এইভাবে এখানে না দেখে বোঝা যাচ্ছে না জিনিসটা কি সমস্যা। একজন আপনার নিকটস্থ একজন ডাক্তারের সাথে যোগাযোগ করেন, তাহলে সে আপনার জায়গাটা দেখে এবং যদি আরো আদার্স কোনো পরীক্ষা করতে হয় বা এক্সরে বা এইসবের কিছু প্রয়োজন হয় তাহলে সেটা করে দেখতে পারে যে এটা আসলে ওইখান থেকে সমস্যাটা হচ্ছে নাকি। অনেক সময় দেখা যায় যে অনেকে আমাদের ঘাড়ের এই সার্ভাইকাল স্পাইন বলে, তো এখানে ঘাড়ের এখানে যদি ঘাড়ের এখান থেকে নার্ভ বের হয়, যদি কোনো কারণে আমাদের শুইতে যদি মানে কোনো সমস্যা হয় বা বালিশে যদি ঘাড়ে চাপ লাগে, অনেক সময় এখান থেকে যে নার্ভ গুলা বের হয়ে হাতে যায়, অনেক সময় এই এই ঘাড়ের কারণেও এই আমাদের হাতে ব্যথা হতে পারে। আপনার বয়স কেমন হবে বাবা? স্যার আমার বয়স 29 বছর। আচ্ছা, এমনিতে তো ডায়াবেটিস বা এইসবের তো কোনো ইয়া তো নাই না, ডায়াবেটিস, প্রেশার? ডায়াবেটিস, কিডনি সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শোয়ার কারণে এরকম হতে পারে, বা আমাদের হাত কোনো কারণে যদি আমরা অনেক সময় যদি মানে একরকম হয়, এই যে এইভাবে বসে থাকলে দেখা যায় আমাদের হাত থেকে যে নার্ভ গুলা বের হয় সেটা যদি কোনো কারণে ইনজুরি হয় সেক্ষেত্রে ব্যথা হতে পারে। হ্যাঁ, তো ডাক্তারের সাথে যোগাযোগ করলে সে আপনাকে দেখে ওষুধ দিবে, বা ব্যথার যদি ওষুধ দেওয়ার প্রয়োজন হয় তাহলে ব্যথার ওষুধ আপনাকে দিতে পারে। এটা অসংখ্য করলে বেশি ধন্যবাদ। ভালো হবে। আচ্ছা, এটা অসংখ্য করলে বেশি ধন্যবাদ। ভালো হবে, তাহলে মানে পারফেক্ট চিকিৎসাটা পাবেন। আর তবে আপনি চাইলে এখন একটা কাজ করতে পারেন, প্রতিদিন নিয়মিত হাতটা একটু এই যে এইভাবে করে ব্যায়াম করবেন, প্রতিদিন 3 বেলা 10 থেকে 20 বার করে প্রতিদিন ব্যায়াম করবেন। এই ব্যায়ামটা হাতটা সোজা করবেন, বাঁকা করবেন, সোজা করবেন, বাঁকা করবেন, ঠিক আছে? আর হাত এই যে এইভাবে মাথার উপর দিকে এই যে সোজা করবেন, ইয়ে করবেন, এই যে হাতটা সমস্যা, এটা নিয়মিত করতে থাকেন, বাকিটা দেখা যায়, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে যে আমরা পেলাম যে খাবার স্যালাইন দিতে হবে, খাবার স্যালাইন যদি মুখে দিব, আর মুখে যদি দিতে না পারি বা সে খাওয়ার মতো অবস্থায় না থাকে, বেশি দুর্বল হয়ে গেলে শিরাপথে ডিএনএস 5% ডিএনএস 1 লিটার দিব। রক্ত শূন্যতার জন্য আমরা দিব আয়রন সুক্রোজ ইনজেকশন, ফিওফার নামে এটা পাওয়া যায়, শিরাপথে প্রতি সপ্তাহে একটি শিরাপথে দিতে হবে। এটা সাধারণত 4 সপ্তাহ পর্যন্ত দেওয়া যায়। 4 সপ্তাহ দিলে দেখা যায় যে যদি তার আয়রনের ঘাটতি থাকে এবং আয়রনের কারণে যদি এই রক্ত শূন্যতা হয়, বা সেই ক্ষেত্রে তো সেইখানে আয়রনের কারণে রক্ত শূন্যতা হচ্ছে এবং রক্ত শূন্যতার কারণে হচ্ছে হলো লো ব্লাড প্রেশার, তো সেটা কারেকশন করার জন্য এই যে ইনজেকশন ফিওফার, এটা আমরা রক্তনালী দিয়ে দিব। এছাড়া দিব হলো জিপসিআই, আয়রনের জন্য আমরা মুখে ওষুধ দিতে পারি হলো জিপসিআই ক্যাপসুল, জিপসিআই মাসে 1 মাস দিব, রাতে একটা করে। আর সাথে হলো ট্যাবলেট বায়োজিন বা জিংবি, এটা হলো জিঙ্কের সমস্যাটা, জিঙ্কের ঘাটতি এটা দূর করবে, আমাদের রক্ত বাড়াবে আলটিমেটলি। তাহলে উপদেশ দিতে হবে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি পুষ্টিকর খাবার খেতে হবে। সিদ্ধ ডিম লবণ দিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়, কারণ কি লবণ ব্লাড প্রেশারটা খুব দ্রুত বাড়ায় দেয়। ডিম খেলে ব্লাড প্রেশার বাড়বে এমন না, কিন্তু
ডিমটা যদি আপনি লবণ দিয়ে খান তাহলে সেই ক্ষেত্রে ব্লাড প্রেশারটা অতি দ্রুত বাড়বে। তাহলে ট্রিটমেন্ট পাইলাম যে আমি তাহলে স্যালাইন খাইতে বলবো প্রতিদিন কমপক্ষে 2টা বা 3টা করেও খেতে পারে, আধা লিটার পানির সাথে, অবশ্যই এটা বলে দিতে হবে, কারণ পেশেন্ট অনেক সময় জানবে না। সে যদি বেশি পানির সাথে গুলাই খায় বা কম পানির সাথে গুলাই খায় তাহলে সেক্ষেত্রে এই পানির তারতম্যের কারণে রোগীর জীবন পর্যন্ত যেতে পারে। তো এই কারণে এই জিনিসটা খুব ভালো করে বোঝায় বলতে হবে, কারণ এখানে স্যালাইন গোলানোর মধ্যে একটা অসমোলারিটির ব্যাপার থাকে। তো আপনি খাচ্ছেন স্যালাইন ভালোর জন্য, কিন্তু যদি আপনি ঠিকমতো বুঝে না খান বা পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে না খান তাহলে এই স্যালাইনই আপনার ক্ষতির কারণ হবে। আচ্ছা, ইনজেকশন সুক্রোজ দিব, তাহলে ইনজেকশন ফিওফার নামে পাওয়া যায়। ইনজেকশন ম্যাক্সফার বা ফিওফার, এটা শিরাপথে প্রতি সপ্তাহে একটা করে 4 সপ্তাহ দিব। অথবা যদি মুখে ওষুধ খেতে পারে তাহলে দিব জিপসিআই 1 মাস, আর জিঙ্ক দিব, আর আয়রন মানে জিপসিআই ক্যাপসুল, জিপসিআই আর জিঙ্ক বি, এটা 1 মাস চলবে। আচ্ছা, এরপর আসি অ্যানিমিয়া রোগ পরিচিতি। মানব দেহে যদি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন তাকে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা বলে। সাধারণত হিমোগ্লোবিনের মাত্রা 10-এর নিচে নেমে গেলে তাকে রক্ত শূন্যতা বলে। রক্ত শূন্যতা আমি কখন বলবো? যখন রক্তের পরিমাণ বা একটা সিবিসি রিপোর্টে আপনি যখন দেখবেন যে হিমোগ্লোবিন কাউন্ট 10-এর নিচে নেমে গেছে। হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা সাধারণত পুরুষদের ক্ষেত্রে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, আর মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার বলা হয়। মেয়েদের যেহেতু মাসিক হয় নিয়মিত, এই কারণে এই মেয়েদের হিমোগ্লোবিনটা একটু তুলনামূলক কমই ধরা হয়। কারণ স্যার একটা কিডনি প্রশ্ন আয়রন করতে কোয়ালিটিতে। হ্যাঁ, বলো বলো। স্যার আমরা তো জানি ওই যে প্রেসার তার 2 প্রকার, সিস্টোলিক আর ডায়াস্টোলিক না স্যার? হ্যাঁ, হ্যাঁ, যদি সিস্টোলিক 120/80 মানে এগুলো গিয়ে হ্যাঁ। যদি ইয়ার ক্ষেত্রে যদি স্যার সিস্টোলিক যদি মানে হাই হয়ে যায় আর ডায়াস্টোলিক যদি লো হয়ে যায়, বা ডায়াস্টোলিক যদি হাই হয়ে যায় সিস্টোলিক যদি লো হয়ে যায়, সেই ক্ষেত্রে স্যার করণীয় কি? শুনেন বাবা, এটা আসলে হইলো যে এটা আমাদের বুঝতে হবে যে এটা ওই ধমনী গাঁথতে মানে হইলো আমাদের রক্ত নালীতে যে প্রেসারটা দিবে। তো সাধারণত দেখা যায় যে ওই উপরে যদি মানে উপরে আপনি বলতেছেন যে মানে একটা বাড়লো আর একটা কমলো তখন কি হবে? কমলো। হ্যাঁ, কিন্তু সাধারণত এরকম হয় না, কারণ যখন বাড়ে দুইটাই বাড়ে আর যখন কমে দুইটাই কমে, এরকম হয়। কিন্তু সচরাচর যদি এরকম কিছু এক্সেপশনাল কেস আসতে পারে যে আপনার উপরেরটা বেড়ে গেছে নিচেরটা ঠিক আছে, মানে নিচেরটা কমবে না সাধারণত। দেখা যাবে একটা বেড়ে গেছে আরেকটা নর্মাল আছে, বা এরকম আছে আরেকটা, একটা কমে গেছে আরেকটা নর্মাল আছে। তো সেই ক্ষেত্রে যদি বেড়ে যায় তাহলে সেটা বেড়ে যাওয়ার যে ট্রিটমেন্ট আছে এটাই করবেন, গতদিন বলে দিছিলাম। আর যদি কমে যায় তাহলে সেই কমে যাওয়ার যে ট্রিটমেন্ট সেটাই হবে, তাই হবে। এর জন্য আর আলাদা করে কিছু করতে হবে না। না স্যার, আমি আমি পাইছি স্যার, বাস্তবে আমার নিজের চোখে পাইছি, এই কারণে আমি জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ, বুঝছেন হ্যাঁ, স্যার? হ্যাঁ, হ্যাঁ। এরকম হয়তো মানে খুব রেয়ার কিন্তু পাওয়া যায়, এটা অস্বাভাবিক না। আমি এটা আচ্ছা। গতদিন বলছিলাম যে গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম যে যদি মানে কারো একটা বেড়ে যায় তাকে আপনি ওই হাই প্রেসারের ট্রিটমেন্টই দিবেন, সমস্যা নেই। আবার কারো যদি একটু কমে যায় তাহলে তাকে লো প্রেসারের ট্রিটমেন্ট দেবেন, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। আর ফার্দার চিকিৎসার জন্য তো তাকে আপনি কার্ডিওলজিস্ট একজন সাজেস্ট করতে পারেন, সে আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে আরো কি সমস্যার কারণে এরকম হচ্ছে এটা সে যাচাই করবে, কিন্তু আপনার পর্যন্ত সে আপনি ওই নর্মাল যে ট্রিটমেন্ট এটাই দিতে পারেন। ধন্যবাদ স্যার। তাহলে অ্যানিমিয়া, অ্যানিমিয়া আমি বলবো 10-এর নিচে যদি নেমে যায় তাহলে অ্যানিমিয়া। অ্যানিমিয়া রোগের কারণ কি? আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এর অভাবে সাধারণত এই অ্যানিমিয়াটা হয়ে থাকে। আয়রন, ফলিক অ্যাসিড, আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12, এই যে এর আগে পাকস্থলীতে পড়ার সময় আমি যেটা বললাম যে আমাদের পাকস্থলী থেকে ভিটামিন B12 টা অ্যাবজর্ব হয়। তো কোনো কারণে যদি এই ভিটামিন B12 টা ঠিক মতো অ্যাবজর্ব না হয় সেক্ষেত্রে আমাদের এই আমাদের রক্ত শূন্যতা দেখা দিতে পারে, দুর্বলতা, ফ্যাকাশে, চোখে সাদা দেখা, ক্ষুধামন্দা, মাথা ঘোরানো, এই সমস্যাগুলো হতে পারে। বুক ধড়ফড় করবে, রক্ত যখন কম থাকবে তখন আমাদের হার্ট ঠিক মতো রক্ত পাম্প করতে পারবে না, তখন সেখানে আমাদের বুক ধড়ফড় করার সমস্যা হবে। এরপর চোখে অন্ধকার দেখা, শরীরে কাঁপুনি দিয়ে দিতে পারে,
হাতে পায়ে পানি জমে এবং নিম্ন রক্তচাপ দেখা যায়। যে রক্ত কম থাকলে নিম্ন রক্তচাপ দেখা দিবে। তাহলে আমরা পরীক্ষা করব যে আপনার কাছে যদি একটা রোগী আসে, আপনার মনে হয় যে এই আমার রোগীর কম, ব্লাড কম থাকতে পারে, তাকে একটা সাধারণ সিবিসি করতে বলবেন। সাধারণত এই সিবিসিটা সব জায়গায় 400 টাকা নেয়, সরকারি রেট। এই পরীক্ষাটা করলে সেখানে আপনি দেখতে পারবেন যে হিমোগ্লোবিন কত, হিমোগ্লোবিন কম থাকলে তাহলে তার অ্যানিমিয়া হচ্ছে। তাহলে ট্রিটমেন্ট সেম, আমাদের লো ব্লাড প্রেশার এবং আমাদের হাই ওই যে রক্ত শূন্যতার ট্রিটমেন্ট সেম। একটা স্যালাইন খেতে বলবেন, ওআরএস স্যালাইন, দিনে 2টা বা 3টা খাবে 10 দিন বা 15 দিন, এবং হাফ লিটার পানির সাথে মিশিয়ে খাবে। আর যদি সে মুখে খেতে না পারে, তাকে ডিএনএস, নর্মাল ডিএনএস যে স্যালাইনটা আছে 5%, এটা 1 লিটার দিলে হবে। হ্যাঁ, আর হলো রক্ত শূন্যতার জন্য ইনজেকশন ফিওফার দিবেন, এটা প্রতি সপ্তাহে একটা করে, শিরাপথে 4 সপ্তাহ। আর যদি মুখে ওষুধ খেতে পারে তাহলে জিপসিআই, এই ওষুধটা আয়রন কম্বিনেশনে পাওয়া যায়, এটা 1 মাস খাবে। এবং জিঙ্ক, আয়রন এবং জিঙ্ক ওষুধ, জিঙ্ক বি ট্যাবলেট, জিঙ্ক বি, এটা 1 মাস খাবে। স্যার আমি হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যে এই ক্যাপসুল যে আপনার যে দিলেন জিপসি, এটা কি স্যার কত এমজি খাবে, প্লাস এটা কি আপনার জেনেটিক নেম না এই মানে কোম্পানির নাম? এটা ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম, এটা জিপসিআই 1 নামেই পাওয়া যায়। কত এমজি খেতে হবে? এটা 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 মানে আলাদা কোনো স্পেসিফিক এমজি না, এটা হলো এই জিপসিআই নামে আপনি পাবেন। ডাইরেক্ট সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা ব্র্যান্ড নেম। এটা হলো একটা, দাঁড়ান কোন কোম্পানি এটা দেখে বলতেছি। এই জিপসিআই নামেই এই ওষুধটা পাওয়া যায়। জিপ, হ্যাঁ, যে জিপসিআই নামেই পাবেন। এখানে হলো কম্বিনেশন, এখানে ওই যে আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক থাকে। তো এটা হলো 50 মিলিগ্রাম, 0.5 মিলিগ্রাম, আর হলো 60 মিলিগ্রাম কম্বিনেশনে থাকে। তো মানে টোটাল ইয়াটাই আপনি হলো ওই যে জিপসিআই, এই ওষুধটা ক্যাপসুল আকারে পাওয়া যায়, এটা দিলেই হবে। মানে এটা আলাদা করে স্পেসিফিক মিলিগ্রাম নাই। এটা কয়বার দিন স্যার? এটা আপনি প্রতি রাতে একটা করে দিবেন। আর এই যে ট্যাবলেট বিজুরিন, এটা? হ্যাঁ, বিকোজিন বা জিঙ্ক বি নামে পাওয়া যায়, এটা আপনি 2 বেলা করে দিতে পারেন। জিঙ্ক বি মানে এটা হলো একটা ব্র্যান্ড নেম, এটা হলো বাজারে এই জিঙ্ক বি নামেই একটা ওষুধ আপনি পাবেন। আবার এই জিপসিআই নামে একটা ওষুধ পাবেন, ঠিক আছে স্যার, ব্র্যান্ড নেম। ঠিক আছে ঠিক আছে স্যার। প্রেসার যে বললেন যে কত হলে লো, যে স্যার একবার একটু বলতেন, মানে কত হলে আর কি একবারে লো? একবারে লো বলবো আমি যদি হয়, দেখাচ্ছি। যদি উপরেরটা 100 আর নিচেরটা 70 এর নিচে নামে, তাহলে আমি সেটাকে লো ব্লাড প্রেশার বলতে পারি। উপরেরটা 100 আর নিচেরটা 70, ঠিক আছে? ঠিক আছে স্যার। উপরের মানে 120 যে ব্লাড প্রেশারটা থাকে, সেটা যদি 100 নিচে নেমে যায়, আবার দেখা যায় যে আমরা যেটা 80 বলি, সেটা যদি 70 এর নিচে নেমে যায় বা 60 এর নিচে নেমে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লো ব্লাড প্রেশার বলবো। এবং তাহলে ট্রিটমেন্ট সেটাই বললাম, যেটা যে আমাদের ওই রক্ত শূন্যতা আর ট্রিটমেন্ট একই হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করি। ওরসেলাইনের হ্যাঁ, বলেন। 1/2 লিটারের কম বা বেশি পানিতে গুলালে কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, এটা হলো যে সমস্যাটা হয়, যে আমাদের বডিতে একটা অসমোলারিটির ব্যাপার থাকে। মানে হলো যে আপনি আমাদের শরীরের মধ্যে যে তরল গুলা থাকে বা আমাদের লবণ গুলা থাকে, এটার হলো একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকে, 0.9% একটা ব্যালেন্স লেভেলে অসমোলারিটি বলে এটা। তো যখন আপনি মনে করেন 1/2 লিটার পানির মধ্যে সাধারণত ওই একটা স্যালাইন গুলাইলে সেটা ওই আমাদের বডির সমান পরিমাণ ওই অসমোলারিটিটা মেনটেন হয়। কিন্তু যখন 1/2 লিটার পানির মধ্যে আপনি মানে ওই একটা স্যালাইন আপনি 1 লিটার পানির মধ্যে গোলাবেন, তখন ওই অসমোলারিটিটা কমে যাবে। তখন আপনি যখন পানিটা খাবেন, খাওয়ার পরে আমাদের পাকস্থলিতে যাওয়ার পরে রক্ত যে সেলগুলা, সেটাকে ব্যালেন্স করতে দেখা যাবে যে রক্তর ভিতর থেকে অসমোলারিটি কম। কারণ অসমোলারিটি যদি বাড়াইতে গেলে তখন কি করতে হবে, যে আমাদের সেলের মধ্যে পানি ঢুকবে। মানে আপনি যে স্যালাইনটা খাচ্ছেন, সেখান থেকে পানি আমাদের রক্তের কণিকার মধ্যে ঢুকবে, বডির মধ্যে ঢুকবে। বডির মধ্যে ঢুকে দেখা যাবে এটা অনেক বেশি ঢুকবে। তখন দেখা যাবে কি, যে আপনার বডিতে ইডেমা বা মানে পুরো শরীর ফুলে যাবে, এরকম সমস্যা হবে। আবার যদি আপনি কম পানির মধ্যে বেশি পরিমাণ স্যালাইন গুলান, তখন দেখা যাবে কি, যে সেখানে অসমোলারিটিটা বেড়ে যাবে।
ওই অসমোলারিটিটা বেড়ে গেলে তখন দেখা যাবে যে আপনি যখন খাবেন, খাওয়ার পরে আমাদের যে বডির যে কোষগুলা সেটা যখন সেই পানিটা, স্যালাইনের পানিটা আমাদের শরীরের কোষে কোষে রক্তের মধ্যে যাবে, তখন ও দেখবে যে এখানে আমাদের অসমোলারিটিটা বেশি। তাহলে এটাকে কমানোর জন্য করতে হবে সেখানে দেখা যাবে যে আমার অসমোলারিটিটা বেশি, তাহলে সেটাকে কমানোর জন্য আমাদের সেল থেকে আবার পানি বের হবে। এই পানিটা বের হয়ে আমাদের ওই রক্তটা, মানে যে স্যালাইনটা আপনি খাইছেন, খাওয়াটা সেই স্যালাইনটাকে ব্যালেন্স করবে, মানে আমাদের বডি সমান সমান করবে। সমান করলে তখন দেখা যাবে যে উল্টা আপনি খাচ্ছেন মানে রক্ত শূন্যতার জন্য বা বডিতে পানি কমে গেছে এই কারণে, কিন্তু তখন উল্টা আরো বডি থেকে মানে সেল, মানে বডি বলতে আমরা এটাই বুঝি যে সেল, আমাদের বডির যে মানে সেল গুলো আছে প্রত্যেকটা সেলের যে ফাংশন এটা। তো এই সেলটাই যখন মানে পানি, সেলটার কাজ হয়েছে পানি ধরে রাখা, সেখান থেকে যখন সেল থেকে পানি বের হয়ে যাবে তখন দেখা যাবে আপনার শরীর আরো উল্টা ডিহাইড্রেট হয়ে যাবে, মানে আপনার শরীর থেকে আরো বেশি পরিমাণ পানি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে, তখন উল্টা আপনি আরো ডিহাইড্রেট হয়ে যাবেন, তখন দেখা যাবে রক্ত শূন্যতা আরো বাড়বে। এই কারণে এটা খুব মানে গভীর ডিপ পড়াশোনা এটার মধ্যে। তো এইটুকুই আপাতত জেনে রাখেন যে নর্মাল মানে স্যালাইনটাকে অবশ্যই 1/2 লিটার পানির মধ্যে গোলাইতে হবে। এর বেশিও গোলানো যাবে না, কমও গোলানো যাবে না, দুইটাই ক্ষতিকর। এবং এর কম বেশি হলে রোগী মারা পর্যন্ত যেতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে আজকের মতো ক্লাস শেষ করি, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, অলরেডি প্রায় 20-15 মিনিট বেশি টাইম হয়ে গেছে। তো আজকের মতো আমরা এখানে শেষ করি, নেক্সট দিন পরিপাকতন্ত্রের বাকি অংশ এবং পরিপাকতন্ত্রের রোগ নিয়ে আলোচনা করব। স্যার আবার কবে ক্লাস হবে স্যার? এটা হলো আপনাদের আমাদের অফিস সেকশন থেকে জানিয়ে দিবে। স্যার আমি তো আজকে এই